হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আজকে সেমিস্টার ওয়ানের যে এমসিকিউ সিরিজগুলো চলছে, অর্থাৎ যেগুলো তোমাদের জেই নিট বা জেন পাস পরীক্ষাতেও কাজে লাগবে এবং সেমিস্টার ওয়ানেও আমাদের সিলেবাসের মধ্যে আছে, তার আজকে আমরা পি ব্লক এলিমেন্টের গ্রুপ 13 এবং গ্রুপ 14-এর পার্ট 1 ভিডিও দেখে নেবো। অর্থাৎ বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ভালো করে দেখে নেবো, বুঝে নেবো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম ভিডিও। তো প্রথম এমসিকিউ হচ্ছে আজকে আমাদের 1 নম্বর এমসিকিউ, নিচের কোনটি গ্রুপ 13 মৌলের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস? তো পি ব্লক এলিমেন্ট শুরু হচ্ছে দেখো 13, 14, 15, 16, 17 এবং 18, এই 6টা আছে। এবং এদের পি ব্লক এলিমেন্ট কেন বলছি? কারণ এদের বাইরের কক্ষপথে প্রত্যেকের পি ইলেকট্রন দিয়ে শেষ হচ্ছে। তো 13 নম্বর গ্রুপের বাইরের কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2NP1, 14 হবে NS2NP2, 15 হবে NP3, এই করতে করতে 18 নম্বরের হবে NS2NP6, অর্থাৎ পিতে 6টা ইলেকট্রন ধরে। 13 নম্বরে একটা ইলেকট্রন, 14-এ 2টো, 15-এ 3টে, 16-এ 4টে, 17-এ 5টা আর 18-এ 6টা। এদের গ্রুপ 13 কি করে হচ্ছে? গ্রুপ 13 এইভাবে হচ্ছে, এদের বাইরের কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা দেখো, বাইরের কক্ষপথ হচ্ছে n-তম কক্ষপথ, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 + 1। আর পি ব্লক এলিমেন্ট যদি হয়, মনে রাখবে তাদের শ্রেণীর সাথে 10 যোগ করতে হয়, তাহলে এদের শ্রেণী হয়ে গেল 13। তাহলে 13 নম্বর শ্রেণীর কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2NP1। আচ্ছা, নেক্সট এমসিকিউ হচ্ছে, অজৈব গ্রাফাইট কাকে বলে? অজৈব গ্রাফাইট বলে বোরন নাইট্রাইডকে, নাইট্রাইড, যেটাকে আমরা সংকেতে লিখতে পারি BN, বা এরা যে গঠনটা করে সেই গঠনটাকে আমরা এইভাবেও লিখতে পারি BN3 দিয়েও লিখতে পারি, B3N3 বা BN3 এভাবে লিখতে পারি। বা কোনো অপশানে কিন্তু এখানে BNও থাকতে পারতো, এখানে BN হোল সাইজ আছে কিন্তু BNও থাকতে পারতো, বা বোরন নাইট্রাইড থাকতে পারতো, সবকটাই বলে দিলাম। দেখো 3 আর 4-এর যে এমসিকিউটা আছে, এটা আমরা যদি একসাথে বোঝার চেষ্টা করি, এখানে বলেছে কম তড়িৎ ধনাত্মক কোনটা, আর পরেরটাও বলেছে অধাতু কোনটা। এটা জেনারেল আইডিয়া যেটা আছে সেটা থেকে কিন্তু সবসময় এই 13 নম্বর গ্রুপে প্রচুর ব্যতিক্রম আছে। ধাতব চরিত্র আমরা কি জানি? ধাতব চরিত্র আমরা জানি ওপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়। তো সেই লজিকে ওপরেরগুলো কি হবে? কোনো গ্রুপের ওপরেরগুলো অধাতু হবে, এবং সেই জন্যই আমরা বলতে পারি যে এই গ্রুপের মধ্যে সবথেকে ভালো অধাতু, 4-এর এমসিকিউটা আছে ভালো অধাতু কোন মৌলটি এখানে তুমি সর্বোচ্চ অধাতব ধর্ম বেশি, মানে ভালো অধাতু বা সর্বোচ্চ অধাতব ধর্ম বেশি, এই টাইপের এটা করে নেবে। তো এখানে সবথেকে ভালো অধাতু হচ্ছে বোরন, ওপরের দিকে আছে সেই লজিকে। আর কম তড়িৎ ধনাত্মক হচ্ছে যেটা বেশি তড়িৎ ঋণাত্মক, বা যেটা ভালো, যার অধাতব ধর্ম বেশি, সেইটা। তো দুটোর একই লজিক হবে, দুটোরই উত্তর হবে এখানে অপশান বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে যে নিচের কোনটি অ্যাসিড ও ক্ষারের সঙ্গে উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে? এটা একটু মনে রাখবে, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এবং এখানে এই ইনফরমেশানটাও রাখতে পারো, অ্যালুমিনিয়ামের অক্সাইড বা অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইডগুলো কিন্তু উভধর্মী হয়। আচ্ছা, নেক্সট বলেছে কোনটি সর্বাধিক লুইস অ্যাসিড রূপে কাজ করে? এটা আমি তোমায় বলবো খুব ভালো করে মনে রাখবে, এবং আমি অর্ডারটা করে দিচ্ছি। যদি কেউ নর্মালভাবে ভাবে, তার কিন্তু এখানে উল্টো উত্তরটা বেরোবে, যদি লজিক দিয়ে ভাবে, কিন্তু এখানে লজিকটা একটু অন্য। তাই এখানে অর্ডারটা মনে রাখবে, লুইস অ্যাসিডিটির অর্ডার হচ্ছে এইটা, অর্থাৎ সবথেকে ভালো লুইস অ্যাসিড হচ্ছে Bi3, আর এইটা হচ্ছে অর্ডারটা। এটার অর্ডারটা এই কারণে হয় কারণ বোরনের বাইরের কক্ষপথটা BF3-র, এর বাইরের কক্ষপথটা 2p, এরও বাইরের কক্ষপথটা বা বাইরের কক্ষপথটা 2p, এখানে 2p ওভারল্যাপটা খুব সুন্দর হয়, অর্থাৎ এখানে রেজোনেন্সের মতো ঘটনায় এটা ডবল বন্ড হয়ে যেতে পারে। তো ডবল বন্ড যদি হয়ে যায়, তাহলে এর অষ্টক কিছুটা হলেও পেট ভরে গেল, ইলেকট্রনের অষ্টক পূর্তি কিছুটা হলেও হলো। এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, আইয়ের আকার অনেক বড়। নেক্সট কোশ্চেন বলছে লিথার্জ হলো, এটা মনে রাখবে, মুখস্থই রাখতে হবে, পিবিওকে লিথার্জ বলে। এরকম ছোট ছোট অনেক কিছু পাবে।
8-এর এমসিকিউটা দেখো, আমরা কিন্তু জেনারেলি জানি কি ধাতব ধর্ম ওপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়, এবং আমরা কিন্তু জানি ধাতু ইকুয়াল টু ইলেকট্রোপজিটিভ, এটা জানি। তো সেই লজিকে কিন্তু নিচের দিকেরগুলো হওয়ার কথা ছিল, কিন্তু এই গ্রুপে অনেক ব্যতিক্রম আছে। এই গ্রুপটা যেহেতু একদম পর্যায় সারণীর একদম ধারেও মানে ডান দিকের ধারেও নয়, বাঁ দিকের ধারেও নয়, এটা মাঝামাঝি জায়গায়, তাই এখানে অনেক ব্যতিক্রম আছে। তো এখানে এটা একটু মনে রাখবে, সর্বাধিক তড়িৎ ধনাত্মক ধর্মী অ্যালুমিনিয়াম হবে, এটা অবশ্যই মনে রাখবে। সর্বাধিক তড়িৎ ধনাত্মক ধর্মী অ্যালুমিনিয়াম, অর্থাৎ এই গ্রুপের মধ্যে সবথেকে বেশি ধাতব ধর্ম যদি আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম হবে ধর্মী। তারপরে বলছে নিচের কোন যৌগটির কাঠিন্য সর্বাধিক, এটা মনে রাখবে B4C। এটা অনেক সময় বইতে লেখা থাকতে পারে হীরের থেকেও বেশি কঠিন, বা আপডেটেড যে বইটা আছে সেখানে বলা আছে হীরের থেকে একটু কম কঠিন, কিন্তু এর কাঠিন্য ধর্ম খুবই ভালো, খুবই বেশি কঠিন আর কি। তারপর হচ্ছে নিচের কোনটি জলের সঙ্গে বিক্রিয়া করে না, যত করে না বা এই যৌগ গঠন করে না এগুলো হলে কিন্তু সবসময় মনে রাখবে বোরন হবে। কেন বোরন হবে? কারণ বোরনের ইলেকট্রন বিন্যাস দেখো 2s2 2p1, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট এই গ্রুপের। প্রথম এলিমেন্টগুলোর বাইরের কক্ষপথটা 2 নম্বর কক্ষপথ বা দ্বিতীয় পর্যায়ের মৌল। প্রথম এলিমেন্টগুলোর প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু আকার জেনারেলি কি হয়, ছোট হয়। ইলেকট্রোনেগেটিভিটি এদের ক্ষেত্রে কি হবে, বেশি হবে, মানে অধাতু হয়। তো এদের অ্যাবনর্মালিটি দেখা যায় একটা। তো যাই হোক, এখানে মনে রাখবে বোরনটা হবে, কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে তোমায়। আচ্ছা, তারপরের কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন মৌলটির গলনাঙ্ক সবচেয়ে বেশি। তো গলনাঙ্ক বেশি হবে কি, দেখো গলনাঙ্ক এই যে আকার যদি দেখো তাহলে বোরনের আকার কিন্তু সবথেকে ছোট, এবং বোরনের কেলাস গঠনের দৃঢ়তা, বোরনের যে কেলাসটা হয় সেটা কিন্তু দৃঢ়তা থাকে সেখানে বেশি, আকার ছোট তো দৃঢ়তা বেশি, তাই জন্য কিন্তু বোরনের গলনাঙ্ক এখানে সবথেকে বেশি, অনেকটাই বেশি অন্যগুলোর থেকে। আচ্ছা, তারপরের কোশ্চেন বলছে বোরাক্সকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে। তাহলে এখানে কি হবে দেখো, বোরাক্স হচ্ছে Na2B4O7.10H2O। তাহলে প্রথমে যদি আমরা বোরাক্সকে হিট করি তাহলে যে 10 অণু জল আছে সেই 10 অণু জল আগে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। এরপরে এইটাকে যদি ফার্দার আরও হিটিং করি তাহলে তৈরি হবে NaBO2 প্লাস B2O3। এইটাকেই কিন্তু বলা হয় বোরাক্স বিড। কোশ্চেনে কিরাম দেবে বলা তো যায় না, সবটাই করে রাখতে হবে। এটাকে বলা হয় বোরাক্স বিড স্বচ্ছ। তাহলে এখানে আমাদের অপশানে আমরা দেখতে পাচ্ছি অপশান ডিটায় আছে NaBO2 প্লাস B2O3, এটা রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি নিডোবোরেন। তো নিডোবোরেন এর ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবে, BnHn+4। এই ফর্মুলায় যেটা পড়বে সেটাকে আমরা বলবো নিডোবোরেন। তাহলে এখানে নিডোবোরেন কোনটা হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশান বিটা, এন এর মান যদি 10 হয় তাহলে N+4 আছে, এটা 14 আছে। তারপরে কোশ্চেন হচ্ছে গ্রুপ 13 এর মৌলগুলি প্রদর্শন করে কি কি জারণ সংখ্যা প্রদর্শন করে। তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাস কি দেখেছি, NS2 NP1। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কটা, একটা। এখানে অযুগ্ম ইলেকট্রন একটা আছে, তাই একটার জন্য এটা কোন জারণ অবস্থা প্রদর্শন করবে, +1। এছাড়াও দেখো ইলেকট্রনটা এখানে জাম করে যদি যায় তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা হলো, 3টে, তাই তার জন্য কত জারণ সংখ্যা দেখাবে, +3। অর্থাৎ এখানে অপশান যে সিটা রয়েছে +1 এবং +3 উভয় জারণ সংখ্যাই দেখাবে। আচ্ছা, নেক্সট এমসিকিউ রয়েছে বোরন নাইট্রাইড নিচের কোনটির আইসো ইলেকট্রনীয়। তাহলে বোরন নাইট্রাইড আমরা অলরেডি পড়ে নিয়েছি Bn। তাহলে বি এর ইলেকট্রন সংখ্যা কত, 5। এন এর ইলেকট্রন সংখ্যা কত, 7। তাহলে কত হলো, 12। আমরা দেখতে পাচ্ছি এখানে C2 আছে, কার্বনের 6 + 6 = 12। তাহলে আইসো ইলেকট্রনিক এরা। অক্সিজেনের ক্ষেত্রে কত হচ্ছে, 8 + 8, বাকিগুলো করে নেবে, 16 হবে না। আচ্ছা, তারপরে বলেছে 16 এমসিকিউ ডাইবোরেনের আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে। দেখো এটা হচ্ছে ডাইবোরেন, এর যদি আদ্র বিশ্লেষণের বিক্রিয়াটা করো, ব্যালেন্স নাও করতে পারো তোমরা, তাহলে এখানে তৈরি হবে
H3BO3 প্লাস 6H2। এটার নাম দুটোই বলা যায়, অর্থোবোরিক অ্যাসিডও বলা যায় এর নাম, বা বোরিক অ্যাসিডও বলা যায়। অর্থোবোরিক অ্যাসিডও বলা যায়, বোরিক অ্যাসিডও বলা যায়। এখানে আমাদের অর্থোবোরিক অ্যাসিড অপশানে আছে, তাই এখানে অপশান সিটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, BCl3 সঙ্গে H2ওর বিক্রিয়া ঘটানো হলো। তাহলে বিক্রিয়াটা একটুখানি তোমায় বুঝে রাখতে হবে, আর বুঝে না বুঝেও কীভাবে করবে আমি তোমায় একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে অপশান এতে যেটা আছে H3BO3 প্লাস HCl। এবার তুমি 16 আর 17 নম্বর এমসিকিউটা ভালো করে স্টাডি করো। বোরনের যৌগে, বোরনের যে কোনো যৌগে যদি জলের সাথে বিক্রিয়া করায়, এটাতেও দেখতে পাচ্ছ তাই জলের সাথে বিক্রিয়া করিয়েছে, মনে রাখবে সবসময় H3BO3 তৈরি হবে, মানে ম্যাক্সিমাম টাইমে H3BO3 অর্থাৎ বোরিক অ্যাসিড বা অর্থোবোরিক অ্যাসিড তৈরি হবে। নেক্সট এমসিকিউ আছে, হীরকে কার্বন পরমাণুর সংকরায়ন। হীরকের গঠনটা বুঝতে হবে। হীরকের গঠন এরকম দ্বৈতকার স্ট্রাকচার হয়, প্রত্যেকটা সি টেট্রাহেড্রাল, 4টে করে কার্বন লেগে থাকে প্রত্যেকটা সি এর সঙ্গে। এবার যত বাড়াবে তত বেড়ে যাবে, এটা দ্বৈতকার স্ট্রাকচার। তো তুমি যে কোনো একটা কার্বনকে দেখো, এই কার্বনটাকে ঘিরে দেখো সিগমা বন্ড কতগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি 4টে সিগমা বন্ড আছে। 4টে সিগমা বন্ড মানে 4টে সংকর কক্ষকের প্রয়োজন, তাই এখানে সংকরায়ন হবে sp3, অপশান সি। নেক্সট কোশ্চেন, তড়িৎ পরিবহন করতে পারে নিচের কোনটা? মনে রাখবে গ্রাফাইটের গঠনটা এমন, গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, কারণ গ্রাফাইটের গঠন কিন্তু এই টাইপের, ওখানে মুক্ত ইলেকট্রন থাকে, গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে। তুমি খেয়াল করে দেখো, এই যে গ্রাফাইটের গঠনটা এঁকেছি, এরা লেয়ার স্ট্রাকচার হয়, এখানে দেখো প্রত্যেকটা কার্বনের কিন্তু 3টে করে হাত হয়েছে, তো এখানে মুক্ত ইলেকট্রন থেকে যায়, যত বাড়াবে তত বেড়ে যাবে। তো ওই জন্য গ্রাফাইট তড়িৎ পরিবহন, তাপেরও সুপরিবাহী, তড়িতেরও পরিবহন করে। শুষ্ক বরফ আমরা সবাই জানি, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলি। আচ্ছা, কার্বন মনোক্সাইড হলো, একটু মুখস্থ রাখাই ভালো, এটা হচ্ছে পশম অক্সাইড। তারপরে বলেছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস মনে রাখবে 1:1 এই অনুপাতে CO আর H2 এর মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়, অর্থাৎ এখানে সমায়তন CO এবং H2 এর মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়। আর যদি এদের অনুপাতটাই CO প্লাস H2 ধরো সম পরিমাণে নেই, যে কোনো অনুপাতে আছে, অন্য যে কোনো অনুপাতে আছে, তখন কিন্তু তাদের বলা হয় সিন গ্যাস। তাই ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। আদার অনুপাত, আদার রেশিও যদি থাকে 1:1 ছাড়া, তাহলে তাকে বলবো সিন গ্যাস। আচ্ছা, গ্রাফাইটের কার্বন পরমাণু সংকরায়ন। আমি দেখো গ্রাফাইটের একটা লেয়ার এঁকেছি, তো এখানে তুমি যদি এই কার্বনটাকে ধরো, কটা সিগমা বন্ড আছে দেখো, 1, 2, 3টে, তাই 3টে সিগমা বন্ড মানে sp2, 3টে সংকর কক্ষক, sp2 সংকরায়িত। আচ্ছা, তারপরে হীরকের রাসায়নিক বন্ধনগুলি হলো সমযোজী, একটু আগেই এঁকেছি দেখো, সব সমযোজী, কার্বনের সাথে কার্বনের, মানে সব এখানে সমযোজী বন্ড। এবার চলে যাবো আজকের আমাদের লাস্ট এমসিকিউ, নিচের কোন অক্সাইডটি উভধর্মী নয়? বেরিলিয়ামের অক্সাইড উভধর্মী, SnO2 উভধর্মী, PbO2 উভধর্মী। উভধর্মীগুলো অবশ্যই বলে দিচ্ছি, উভধর্মী অক্সাইড তোমরা সবসময় মুখস্থ রাখবে, পারলে একটা ছক করে রেখে দেবে খাতায়, উভধর্মী পেলেই হেডিং করলে উভধর্মী অক্সাইড, বেশি পাবে না, খুব বেশি হলে 10 থেকে 12টা পাবে, তাও পাবে না। যেখানে উভধর্মী অক্সাইডের সঙ্গে দেখা হবে এখানে লিখে রেখে দেবে, মুখস্থ রাখবে উভধর্মী লজিক্যালি কিন্তু হবে না, তাহলে CO2 উভধর্মী নয়। তো এই ছিল আমাদের প্রথম লটের 25টা এমসিকিউ। খুব তাড়াতাড়ি আমরা 26 থেকে 50 অবধি তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওগুলো যদি উপকারে লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করো, ভিউ যত বাড়বে তত বেশি বেশি ভিডিও তোমরা পাবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।